ইউনূস এবং যারা শপথ পড়েছে প্রত্যেকে দেশদ্রোহিতার অপরাধে অপরাধী। সংবিধানের সাথে জালিয়াতি করে শপথ নিয়ে সরকার পরিচালনা করা, এটা একটা দেশদ্রোহিতার কাজ। ইউনূসের এই নতুন যে ডেভেলপমেন্টটা হলো, এতে করে তার ভবিষ্যৎ অন্ধকার। এই অপরাধে তাকে ফাঁসির কাস্ট ঝুলতে, কারণ এখানে বলা আছে সংবিধান লঙ্ঘনকারী সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড এবং আজীবন জেল, দুইটার একটা। ইউনূস এবং তার পরিষদের থেকে বাঁচার কোন রকমের কোনো সুযোগ নেই। আমি আমার ফেসবুকে আজকে বলেছি, ইউনূসকে দেশ ত্যাগ করতে দেওয়া উচিত হবে না, কারণ সে যে জালিয়াতি করে, সংবিধান লঙ্ঘন করে, এই 10 মাস সরকার পরিচালনা করে দেশের যে 12টা বাজিয়েছে, সব মিলিয়ে তাকে বিচারের সম্মুখীন হতে হবে। সেখানে তথ্য প্রমাণের ভিত্তিতে আদালত যে সাজা দিবে সেটাই শিরোধার্য। ওনার সামনে রাস্তা হলো হয় পালিয়ে যাওয়া, পালিয়ে তো যেতে পারবে না, মানে সরে যাওয়া, আর নচেত অল্প সময়ের মধ্যেই তাকে কাঠগড়ায় দাঁড়াতে হবে। কারণ একটা জিনিস যখন প্রমাণ হয়ে গেছে যে সুপ্রিম কোর্টের রেফারেন্স জাল, ভুয়া, সেই সরকার কিভাবে রাষ্ট্র পরিচালনা করে। এখন মহামান্য রাষ্ট্রপতি যে কোনো সময় এই অবৈধ পরিষদ ভেঙে দিতে পারে। এটা হলো প্রথম বিকল্প। এখন আমার কথা হচ্ছে, ইউনূস যদি না সরে যায়, ইউনূস কোনো কাজ করতে পারবে না। এখন সে পুরোপুরি, আগে যেমন তার একটা ব্যক্তিগত অবস্থান ছিল, তার একটা নিজস্বতা ছিল, এখন আর সেটা হবে না। এখন সে পুরোপুরি বিএনপির উপরে নির্ভরশীল। 80% বিএনপি, 20% জামাত, পুরোপুরি। আগে যেমন রিকোয়েস্ট করতো, তারা এখন অর্ডার করবে, আর এর তামিল করতে হবে। ইউনূসের এই তাদের অর্ডার তামিল করতে হবে যদি থাকতে হয়। এটা হলো একটা সিনারিও। আর সামরিক বাহিনী থেকে যে ব্যারিয়ার তাকে দিয়ে দেওয়া হয়েছে, সেই ব্যারিয়ারের বাইরে সে যেতে পারবে না। সে কোনো বিদেশির সাথে কেন চুক্তি করতে পারবে না, এটা তার এখতিয়ারের মধ্যে নাই। কোন নতুন প্রজেক্ট নিতে পারবে না। জাতীয় সিদ্ধান্তমূলক কাজ সে করতে পারবে না। এটা গাইডলাইন সেনাবাহিনী প্রধান দিয়ে দিয়েছে এবং তাকে সেটা ফলো করতে হবে, তা না হলে হি উইল বি ইন ট্রাবল। সেনাবাহিনী তো বলে না আপনি চলে যান, সেনাবাহিনীটা বলবে না। তো উনি যদি বেহায়ের মতো, যে আমি ঢাল নাই, তলোয়ার নাই, নিধিরাম সর্দার, আমি একসময় দাপটের সাথে চালাইছি, যা খুশি তাই বলছি, যা খুশি তাই করছি, এখন আমি কিছুই করতে পারতেছি না, আমি একটা পুতুল। তো উনি যদি পুতুল হয়ে থাকতে চায়, তাহলে ওনারা পুতুলের মতোই রাখা হবে, পুতুলের মতো করবে, বাট সেটা একটা সার্টেন টাইম পর্যন্ত। নির্বাচন যখন আগে, এটা হয়তো 15 দিন, 1 মাস, 2 মাস হতে পারে বড় জোর, কারণ নির্বাচন ওনারও দিনে হবে না, সেটাও ক্লিয়ার করা আছে। 15 দিনে নির্বাচন হওয়ার কোনো সুযোগ নাই, কেউ অ্যাকসেপ্ট করবে না জামাত ছাড়া, কারণ সে একটা পক্ষ এবং সে বিপক্ষ। বিপক্ষ নির্বাচনে যারা থাকবে তাদের পক্ষেও সে আছে, আবার বিপক্ষেও সে আছে। তাকে দিয়ে তো আর নির্বাচন করানো যাবে না, সেটাও তাকে জানিয়ে দেওয়া হয়েছে। সেনাবাহিনীর চাপ মুক্তির নাটকও ডক্টর ইউনূসকে রক্ষা করবে না। এটি আসলে সম্পূর্ণ একটি নাটক ছিল এবং এটি আমি খানিকটা গতকালকেও বলেছি যে এটা সেনা চাপ থেকে রক্ষা পাবার জন্য, অন্য কারো চাপ নেই। আমি রাজনৈতিক দলের কথা বলবোই না। যদি বিএনপি মাঠে আছে, বিশেষ করে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র পদ নিয়ে বিএনপি আন্দোলনরত আছে, সাময়িক স্থগিত করেছে। বিএনপি ক্ষমতার কারণে, ক্ষমতা যদি তাকে দেওয়া হয়, দেওয়ার যদি নিশ্চয়তা দেওয়া হয়, বিএনপি ম্যানেজ হয়ে যাবে। আমি বিএনপির কথা বলছি না, বলছি যে সেনাবাহিনীর চাপে আসলে অফিসার্স অ্যাড্রেসে যে বিষয়গুলো আলাপ হয়েছে সেগুলো কিন্তু একদম গুরুতর। নির্বাচনটা দ্রুত হতে হবে, ডিসেম্বরের মধ্যে নির্বাচন হওয়া উচিত। করিডোর নিয়ে আলাপ হয়েছে, বন্দর নিয়ে আলাপ হয়েছে, বিভিন্ন বিষয় নিয়ে আলাপ হয়েছে। এই যে চাপটা, এই চাপটা ইতিমধ্যেই ডক্টর মোহাম্মদ ইউনূসের মনস্তাত্ত্বিক চাপ শুরু হয়ে গেছে। সেনাবাহিনী সরাসরি তাকে না বললেও তিনি চাপ অনুভব করছেন। এই চাপ থেকে তিনি একটি সিম্প্যাথি পাবার আশা করছেন, প্রত্যাশা করছেন, কিন্তু তিনি কি সেনাবাহিনীর কিংবা দেশের আপামর জনগণের সিম্প্যাথি পাবেন এই নাটকটি করে? আসলে পাবেন না।
গত 10 মাসে তার কর্মকাণ্ড সিম্পাথি পাবার মতো নয়। তার যারা অনুসারী এনসিপি, জামাত বা এই যারা, তাদের যে সিম্পাথি, তাদের সিম্পাথি তার প্রতি থাকবেই। তাদের বাঁচা মারবার প্রশ্ন আছে, তাদের ডক্টর ইউনূসকে রাখতেই হবে, নইলে তাদের ওই যে আমি বললাম বাঁচা মারবার প্রশ্ন আছে। কিন্তু বৃহৎ জনগোষ্ঠীর সেনাবাহিনীর সিম্পাথি কিন্তু অর্জন করা সম্ভব হবে না। ডক্টর ইউনূস এরই মধ্যে শনিবার সন্ধ্যা থেকে বিভিন্ন রাজনৈতিক দলের সাথে বৈঠক করেছেন, বিএনপির সাথে, জামাতের সাথে, এনসিপির সাথে, আজকে কিছু রাজনৈতিক দলের সাথে বৈঠক করবেন এবং আজকে সর্বদলীয় বৈঠকও করবার, এগুলো আসলে প্রতিনিয়ত চেঞ্জ হয়, করবার আলাপ শোনা গিয়েছিল। আদৌ হবে কিনা বা চেঞ্জ হবে কিনা সেটি সময় বলতে পারবে। তো এই অবস্থায় সার্বিক বিচারে গতকালকে যেটি হলো যে পুরনো গান নতুনভাবে আবারও নতুন করে গাওয়া শুরু করেছেন। প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন যে নির্বাচন ইস্যুতে কাউকে ডক্টর ইউনূস সুস্পষ্টভাবে আশ্বাস দেননি বা কিছু বলেননি, নির্বাচন ডিসেম্বর থেকে জুনের মধ্যে হবে। অর্থাৎ তারা এই নাটকটা করে আবারও আগের অবস্থানে ফিরে এসছেন, এটি প্রতীয়মান হচ্ছে। তো যত নাটকই করুন না কেন, আসলে শেষ বিচারে রক্ষা হবে না। সেনাবাহিনী আপনাকে ছাড়বে না, সেনাবাহিনী আপনাদেরকে ছাড়বে না। আপনাদের এই বছরের মধ্যেই নির্বাচন হবে, এটি এক প্রকার নিশ্চিত। নাটক করে রক্ষা পাবেন না। আরেকটি জিনিস লক্ষণীয়, আরেকটি জিনিস কিন্তু খেয়াল করুন, মিডিয়া কিন্তু ঘুরে যাওয়া শুরু হয়ে গেছে। মিডিয়ার প্রবল শক্তি আছে, মিডিয়ার গলা বন্ধ করে, কণ্ঠ বন্ধ করে রাখা হয়েছে। গতকালকে কিছু ঘটনা ঘটেছে, পরশুদিন কিছু ঘটনা ঘটেছে। পরশুদিন থেকে একটি পত্রিকা আমার চোখে পড়লো, যে কালের কণ্ঠ ডক্টর মোহাম্মদ ইউনূসের নানা রকম অতীতের অনিয়মগুলো সামনে আনছে। গতকালকে আরেকটি ঘটনা ঘটেছে। গতকাল সাংস্কৃতিক উপদেষ্টা মোস্তফা সরওয়ার ফারুকের একটা সাংবাদিক সম্মেলন ছিল। সেই সাংবাদিক সম্মেলনে মিডিয়া উপস্থিত ছিল না, মাত্র 5 জন সাংবাদিক উপস্থিত ছিল। অর্থাৎ মিডিয়াও কিন্তু আস্তে আস্তে বুঝতে পারছে এবং পরিস্থিতি যে ঘুরে যাবে, যতই নাটক করুন, যতই রাজনৈতিক দলগুলোর সাথে বৈঠক করুন, কিংবা যত সর্বদল বৈঠক করুন, লাভ হবে না। এবং ডক্টর ইউনূসের সরকারের পক্ষ থেকে, অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে গতকালকে একটা হুমকি দেওয়া হয়েছে সেনাবাহিনীকে, যে এখতিয়ার বহির্ভূত আলাপ, অন্য নানা পয়েন্ট আছে এই বিবৃতিটাতে, আমি গতকালকের আলাপেও বলেছি, আবারও স্মরণ করিয়ে দিচ্ছি, যে সেনাবাহিনীকে ডাইরেক্ট হুমকি দেওয়া হয়েছে যে এখতিয়ার বহির্ভূত আলাপ, এই এখতিয়ার বহির্ভূত আলাপগুলোর কথা সেনাবাহিনী নিয়ে ডক্টর ইউনূস পন্থীরা কয়েকদিন ধরেই বলছে। গতকাল রীতিমতো বিবৃতি দিয়ে বলা হয়েছে যে সরকারের কাজে যদি কেউ বাধা সৃষ্টি করে তাহলে জনগণকে সাথে নিয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। কোন জনগণকে সাথে নিয়ে সিদ্ধান্ত নেবেন? দেশের সকল জনগণ, দেশের আপামর জনগণ কি ডক্টর ইউনূসের সাথে আছে? নেই তো। সেই জায়গায় ডক্টর মোহাম্মদ ইউনূস যতই নাটক করুন না কেন, অন্ততপক্ষে সেনাবাহিনী ছেড়ে দেবেন। আমি গতকালকে বলেছি, আবারও এই ভিডিওটা করলাম এজন্যই যে যত নাটক করুন না কেন, হয়তো আজকে কালকেই আপনি যাবেন না, তবে আপনারা যেতে হবে। এবং এই কথাটিও আমি বলে রাখছি যে ডক্টর মোহাম্মদ ইউনূস কি আগামী নির্বাচন করতে পারবে কি না, সে ব্যাপারে যথেষ্ট সন্দেহ, সংশয় আছে। যত নাটকই করুন না কেন, বারবারই বলছি যে যত নাটক করুন না কেন, কাজেই নাটক করে পার পাওয়া যাবে না। আওয়ামী লীগ পতনের পর থেকে বাংলাদেশে যে গেল 9 মাস সময় আমরা অতিবাহিত করেছি, এই সময়টার মধ্যে আমাদের সেনাপ্রধানকে ঘিরে নানান ধরনের বক্তব্য, যুক্তি, প্রচার, অপপ্রচার, বিশেষ করে অনলাইন কিং হিসাবে খ্যাত পিনাকিদা, সাংবাদিক ইলিয়াস এবং কনক সারোয়ার সহ একটা বড় ধরনের সোশ্যাল ইনফ্লুয়েন্সাররা আছেন, যারা প্রতিনিয়ত সেনাপ্রধানকে ভারতের রয়্যাল এজেন্ট থেকে শুরু করে সেনাবাহিনীতেও নানান ধরনের তাদের বক্তব্যগুলো দিয়ে যাচ্ছেন, যার একটা প্রতিক্রিয়া সমাজে আসলে তৈরি হয়েছে। রাজনৈতিক দলগুলোর মধ্যে এই মুহূর্তে এই 3 অনলাইন কিংদের সবচেয়ে বড় ফ্যান ফলোয়ার হচ্ছে এনসিপি এবং বাংলাদেশ জামায়াত ইসলামের নেতাকর্মীরা। কেউ কেউ বলে থাকেন যে জামাতের তাত্ত্বিক গুরু বা ধরেন অনলাইন গুরু হচ্ছেন পিনাকিদা, সাংবাদিক ইলিয়াস আর হচ্ছেন কনক সারওয়ার, আর অরিজিনাল গুরু যিনি জামাতের আমির ডক্টর শফিকুর রহমান সাহেব আছেন। সেনাপ্রধানকে ঘিরে এই যে লম্বা সময়টা ধরে নানান বিতর্ক হচ্ছে, বিএনপি বরাবরই সেনাপ্রধানকে কভার করে আসছেন। টেলিভিশন টকশো থেকে শুরু করে দলটির সর্বোচ্চ নেতা বা দলীয় নেতারা সেনাবাহিনী এবং সেনাপ্রধানকে যথেষ্ট সাপোর্ট করে আসছেন। কিন্তু ঘাটতি ছিল আরেকটা বড় সাপোর্টিং এ, সেটা হচ্ছে জামাত ইসলামের। একদিকে অনলাইনে যখন জামাতের কর্মীরা পিনাকিদার সাথে ঠিক বলছেন, কিন্তু জামাতের আমির গতকালকে যে বক্তব্য দিয়েছেন, এতে সেনাপ্রধানের জন্য আপনার রাজনৈতিকভাবে একটা সাপোর্ট যেটা খুবই জরুরি ছিল, বা পরিস্থিতিকে রিকভার করার জন্য যে সাপোর্টটা দরকার ছিল, সেইটাই দিয়েছেন ডক্টর শফিক সাহেব। জামাতের আমির বলছেন, কোনোভাবে কারো কোনো কার্যক্রম বা পদক্ষেপের মাধ্যমে আমাদের এই গর্বের প্রতিষ্ঠান সেনাবাহিনী বিতর্কিত হোক, তা আমরা চাই না। সেনাবাহিনীকে নিয়ে যে কোনো মন্তব্য করা থেকে বিরত থাকা উচিত বলেও তিনি দলীয় নেতাকর্মীদেরকে নির্দেশ দিয়েছেন। জামাতের আমির বলছেন, দেশের সেনাবাহিনীর
মর্যাদাপূর্ণ অবদান রয়েছে। সেনাবাহিনীকে বিতর্ক করলে স্বাধীন দেশ বড় ধরনের ঝুঁকিতে পড়বে। গতকালকে রাজধানীর মগবাজারে আল ফালাহ মিলনায়তনে বাংলাদেশ জামায়াত ইসলামীর একটা বড় ধরনের প্রোগ্রাম ছিল। কেন্দ্রীয় মজলিসে শুরার, আপনারা জানেন যে খুবই গুরুত্বপূর্ণ এই সদস্যরা, চাইলে জামাতের এই জায়গাতে যাওয়া যায় না, খুবই লম্বা পথ পাড়ি দিতে হয়। এমনকি জামাতের যত নীতি নির্ধারণী অ্যাক্টিভিটিস আছে সেটা এই কেন্দ্রীয় মজলিসে শুরার যারা সদস্যরা আছেন বলা হয়ে থাকে তারাই নিয়ে থাকেন। আর সেখানে দলটির একদম টপ লেভেলের এই প্রোগ্রামে তিনি এই আহ্বান জানিয়েছেন। তিনি বলছেন যে বাংলাদেশ একটি বিশেষ অবস্থায় অবস্থান করছে। এই পরিস্থিতিতে অন্তর্বর্তী সরকারকে সর্বদলীয় বৈঠকের মধ্যেও তিনি আহ্বান জানিয়েছেন। এবং সেনাবাহিনী সম্পর্কে তিনি বলছেন যে এই মুহূর্তে সেনাবাহিনীর বর্তমান বাংলাদেশকে কন্ট্রোলিং বলেন বা স্থিতিশীল রাখতে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। সুতরাং সেনাবাহিনীকে ঘিরে যে কোনো ধরনের বক্তব্য অপপ্রচার থেকে বিরত থাকার জন্য তিনি দলের প্রতি বা দলীয় নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন। এটার কারণটা কি? কারণটা হচ্ছে অনলাইনে মানে সেনাপ্রধান রয়ের এজেন্ট অথবা সেনাবাহিনী ভারতের প্রেসক্রিপশনে চলছে, ভারত নানান ধরনের অ্যাক্টিভিটিস করছে, বিএনপি, আওয়ামী লীগ, তারপর হচ্ছে সেনাবাহিনীর প্রধান যিনি আছেন সেনাপ্রধান ওয়াকারুজ্জামান, ভারত সবাই মিলে একটা নীল নকশা করছে। প্রতিদিন এমন নিউজগুলো যখন অনলাইন কিংদের মাধ্যমে আসে, জনগণের মধ্যে একটা তো ধোঁয়াশা তৈরি হয়ে যায়, দুইটা বিভাজন তৈরি হয়। আর এই বিভাজনটা বড় ধরনের যে কোনো একটা অশনি ঘটনা ঘটাই দেওয়ারও কিন্তু সুযোগ আছে। যদিও অপরদিকে সেনাপ্রধান হিসাবে যথেষ্ট ধৈর্যের পরিচয় দিচ্ছেন জেনারেল ওয়াকারুজ্জামান। প্রত্যেকটা বক্তব্যকে টেকনিক্যালি তিনি খণ্ডন করছেন, মাঝে মাঝে তিনি বিভিন্ন বিষয়ে কথাও বলছেন। তবে আমার কাছে মনে হয়েছে জামাত ইসলামের এই সমর্থনটা সেনাপ্রধানের জন্য